আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাসে আগুন দিয়ে সরকারের উপর দোষ চাপাচ্ছে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। করোনা রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ, চলবে মোবাইল কোর্ট। অপরাজনীতিতেই অপমৃত্যু হবে বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানে সরকার পতনের আশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের। তিস্তা আটকে থাকবে না বাংলাদেশ ভারতের অন্যান্য ইস্যু, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ডিসেম্বরে হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠক। ভোজ্য তেলের বাজার আরো অস্থির, আমদানিকারক ও পরিবেশকদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ পাইকারদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার নয় বিএনপি নেতারাই বাসে আগুন দিয়েছেন। এর সপক্ষে সংসদে অডিও রেকর্ডও শোনান তিনি। জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বাসে আগুন দিয়েছে বিএনপি। এ নিয়ে সংসদে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে দলটির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকের খবর এসছে মামলা। সোমবার সংসদে আইন প্রণয়ন কার্যাবলী শেষ হতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সিরাজগঞ্জ ১ ও ঢাকা ১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনার জন্য কারা দায়ী সেই সত্য উদ্ঘাটনে সংসদীয় কমিটি গঠনের দাবি জানান তিনি। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, ইশরাক হোসেন কোভিড আক্রান্ত, জুয়েল কোভিড আক্রান্ত, আরেকজন আমাদের ছাত্রদলের নেতা শেখ চেন্নাই হসপিটালে ১ বছর থেকে চিকিৎসাধীন। তারা কিভাবে মামলার আসামি হয় মাননীয় স্পিকার? আজকে এখানে যে পত্রিকার ছবি এসছে, 5 বছরের শিশু তার বাবাকে জড়িয়ে ধরে আপনার আদালতে কান্নাকাটা করছে, সে মুদিখানার দোকানে বসেছিল, তাকে মামলার আসামি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা জুলুম, এটা অন্যায় মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে একটি সংসদীয় কমিটি আপনি করে দিবেন। সরকারি দলে যাকে যাকে খুশি আপনি রাখেন, বিরোধী দল থেকে 2-3 জন সদস্য রাখেন। আমরা 7 দিনের মধ্যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করে দিবেন। এই ঘটনার সাথে কারা জড়িত এই তথ্য উদ্ঘাটিত হওয়া দরকার এবং এটি জাতির সামনে উপস্থিত হওয়া দরকার। তার জন্য আপনার কাছে আমি দাবি জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী। তার বক্তব্য শেষ হতেই সংসদে কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, সরকার নয় বিএনপি নেতারাই বাসে আগুন দিয়েছে। আমার কাছে একটা রেকর্ড আছে, আমি একটু বাজিয়ে শোনাবো। এই যে পাকিস্তানের সামনে স্টাফ গাড়ি পড়েছে, এই পর্যায়ে সব পুলিশ র্যাব এসে পুরো পাকিস্তানি ঘেরাও দিয়ে রাখছে। এখন এই যে কোনো রকম সাংবাদিকদের সহযোগিতায় বেরোচ্ছে, মানে আপনার সাথে একটু কথা ছিল আর কি, আসতে হবে। ঠিক আছে। তথ্য প্রযুক্তির যুগে কোনো তথ্য না জেনে কথা না বলতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ছবি দেখানোর সুযোগ থাকলে আমি সেটাও দেখাতে পারি যে তাদের একটা মিছিল চলে যাওয়ার সাথে সাথে কয়টা লোক দিয়ে দেশলাই দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে দিল, সেই ছবি আমার কাছে আছে। রাস্তায় যে ভিডিও, অন্য ভিডিও ফুটেজ থেকে, বিশেষ করে সিসি ক্যামেরা থেকে সেটা নেওয়া, তো নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। কারণ আসলে ওদের তো গোড়াই গলদ। আমি বলি অপরাধের মধ্য দিয়ে যাদের জন্ম, আর অপরাধ করাটাকেই যারা নিয়ম মানে। তা আর যাই হোক, মাননীয় স্পিকার, সংসদের একটা পবিত্র জায়গা, আমি আপনার মাধ্যমে বিএনপি সংসদ সদস্যকে বলবো যে এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এটা মানুষ গ্রহণ করবে না, মানুষ বিশ্বাস করবে না। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কোনো সংশোধনী ছাড়াই সামুদ্রিক মৎস্য বিল এবং মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল 2020 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়। প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে আরও শক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী আগামী 2-3 দিনের মধ্যে রাজধানীতে চলবে মোবাইল কোর্ট সহ নানা পদক্ষেপ। এদিকে জরুরি অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় 1.5 ঘন্টার বৈঠকে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন পায়। এর ফলে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সাধারণ জনগোষ্ঠীর মাঝে সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকিং প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদের কথা। যাকেই আপনার যে প্রণোদনার আন্ডারে আনা হয়েছে, যে পেমেন্টগুলো হয়েছে, এগুলো কিন্তু সব অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে। তো যার ফলে এইটা আমাদের আজকে যে স্ট্র্যাটেজি যে সবাইকে অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে আনতে হবে, ফ্যাসিলিটেট করতে হবে, সেটা অটোমেটিক্যালি কিন্তু খুব ইনহ্যান্স হয়ে গেছে। 2025-এর মধ্যে এই 100% আপনার এই অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে আনার একটা চিন্তাভাবনা আছে। তিনি জানান, করোনা মোকাবেলায় আন্তরিক প্রধানমন্ত্রী সামনের দিনগুলোতে এ ব্যাপারে আরও কঠোর হতে বলেছেন। ওই যেটা মানে সেটাই বলছে যে একটু আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। কোভিড নিয়ে একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে, তো সেজন্য আর একটু বেশি প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে। অলরেডি আমরা বলে দিছি গতকাল, আশা করি আগামী 2-3 দিনের মধ্যে থেকে, যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আর একটু স্ট্রং হয়। বৈঠকে জাতীয় পারমাণবিক তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থার প্রস্তুতি পরিকল্পনার খসড়ার অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিশেষ সুবিধায় বেশ কয়েকটি পণ্য প্রবেশে চুক্তির একটি খসড়া অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন পায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার নোয়াখালীর কবিরহাট আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক বিএনপি। অভিযোগ করেন, আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশের শান্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি বেছে নিয়েছে গুজব, অপপ্রচার আর সন্ত্রাস। জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসের সন্ধানও করা হচ্ছে। অর্থ যোগানদাতাদেরও বিচারের আওতায় আনা হবে। বিএনপিকে আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। ভোটে নয়, রাজপথের গণ অভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ জনগণের আর নেই। যতদিন এই সরকার আছে ততদিন ভোট কেন্দ্রে সাধারণ নাগরিকরা যেতে পারবেন না। সুতরাং একমাত্র উপায় গণ অভ্যুত্থান। বলেন, এই ধরনের একটা সরকারকে বাংলাদেশের মানুষ বেশি দিন সহ্য করবে না। যদি এই রাষ্ট্র উদার রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে গিয়ে আবার মৌলবাদীদের খপ্পরে পড়ে, সেজন্য আওয়ামী লীগ দায়ী থাকবে বলে হুঁশিয়ারি করেন তিনি। কেউ এই ধরনের পরিস্থিতি চায় না বলেও মন্তব্য করেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। শুধু তিস্তার জন্য বাংলাদেশ ভারত সম্পর্কে অন্য ইস্যুগুলো আটকে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী মাসে দিল্লি সফরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে জেসিসি ও জেআরসির ফলো আপ অগ্রগতি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানান তিনি। ডিসেম্বর মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে বেশ কিছু চুক্তি ও প্রকল্প উদ্বোধন হবে বলেও জানান মাসুদ বিন মোমেন। গেল বছরের শেষ দিকে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে বেশ কিছু চুক্তি সই হয়। বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশা থাকলেও হয়নি তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। এরপর দুদেশের পররাষ্ট্রমন্ত্রী সচিব সহ বিভিন্ন পর্যায়ের বৈঠকেও এ বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, তিস্তা ছাড়াও অন্যান্য বড় বড় ইস্যুতে দুদেশের মধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এসব নিয়েই আগামী মাসের সফরে আলোচনা হবে বলে জানান তিনি। তিস্তার বিষয় সবসময় আমাদের এজেন্ডাতে থাকবে, এটাতে কোনো সন্দেহ করার কোনো কারণ নাই। তবে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে প্রোগ্রেস না হলে অন্য এরিয়ার প্রোগ্রেসগুলো আটকিয়ে থাকবে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। সুতরাং যেখানে যেটা এগিয়ে নেওয়া সম্ভব আমরা সেগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সেটা পানির ক্ষেত্রেই হোক, বাণিজ্যের ক্ষেত্রেই হোক, বা আপনার মানে অন্যান্য যে আমাদের কনসুলার ইস্যুগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই হোক। কিন্তু যদি আমরা বলি যে না, এইটা অ্যাড্রেস না করলে এগুলো করব না আমরা, বা এগুলোর চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আমরা আমাদের যে ক্রিটিক্যাল মাস অফ অ্যাডভান্সমেন্ট সেটা কিন্তু কখনোই পাবো না যদি আমরা ওইভাবে চিন্তা করি। পররাষ্ট্র সচিব জানান, প্রায় 55 বছর পর আবারও চালু হতে যাচ্ছে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেললাইন। দুদেশের প্রধানমন্ত্রী বৈঠকে এ প্রকল্পের উদ্বোধন হবে বলে আশা করেন তিনি। যে সমস্ত সিদ্ধান্তগুলো বা রিকমেন্ডেশনগুলো এসেছে জেসিসি থেকে, সেইটাকে আমরা কতদূর ফলো আপ করতে পেরেছি এবং তার থেকে আমরা কোন এজেন্ডাগুলোকে আমরা প্রধানমন্ত্রী পর্যায়ে নিয়ে যেতে পারি,
তো এই কাজটাই হয়তো আমাদের মধ্যে থাকবে। শুধু আমরা চেষ্টা করছি যে আমাদের বেশ কিছু MOU মোটামুটি রেডি আছে, সেগুলো হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা ঠিক করে ফেলবো এজেন্ডা এবং কি হবে, এবং বেশ কিছু প্রজেক্টও আছে যেগুলো রেডি আছে ফর সাইনিং অফ মেবি ডিজিটালি। তো সেগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করব। যখন দুই দেশের প্রধানমন্ত্রী বসবে বা বৈঠক করবে, তার কিছু ভিজিবল আউটকাম তো আমরা সবাই দেখতেই চাইব। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসবেন বলে জানান মাসুদ বিন মোমেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আরও অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। কয়েকজন আমদানিকারক ও পরিবেশকের কাছে ভোজ্য তেলের বাজার জিম্মি বলে জানিয়েছেন পাইকাররা। এর জেরে ঢাকার মৌলভীবাজারে পাম অয়েল পাইকারি বিক্রি হচ্ছে ৩৩৫০ টাকা মন দরে। পাম অয়েল সুপার মন প্রতি ৩৪০০ থেকে ৩৫০০ টাকা, আর সয়াবিন বিক্রি হচ্ছে ৩৮৫০ টাকা মনে। গত বছর এ সময়ে ছিল সয়াবিন ২৮০০ টাকা আর পাম অয়েল ২২০০ থেকে ২৩০০ টাকায়। করোনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে চড়া দাম ও সরবরাহ ঘাটতি সহ নানা অজুহাতে অস্থিরতা চলছে ভোজ্য তেলের বাজার। পাইকারি ও খুচরা বাজারে তেলের দাম বেড়ে পার হয়ে গেছে আগের সব রেকর্ড। মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা সয়াবিন তেল পাইকারি বিক্রি করছেন ৩৮৫০ টাকা মন দরে, আর খুচরা বিক্রি করছেন খোলা পাম অয়েল ৯২৫ টাকা কেজি, পাম অয়েল সুপার ৯৬ টাকা আর সয়াবিন তেল ১০৩ টাকা কেজি দরে। পার মনে ১,০০০ টাকা করে বাড়ছে। এটা সব মিলার একটা সিন্ডিকেট করছে। মনে করেন আজকে বসুন্ধরা কি করে, 50 গাড়ি মাল দিল, কালকের থেকে আবার মাল অফ করে দেয়, অফ করে দিয়ে ম্যাগনালায় আবার চালায় 100 গাড়ি, আবার ও ম্যাগনালা বন্ধ করে আবার সিটি চালায়। এরকম করে আর একটা সিন্ডিকেট তৈরি করছে। কারণ বাজারের চিত্র আরেকটু ভিন্ন। এই মোকামে খুচরা বিক্রি হচ্ছে প্রতি লিটার আগের চেয়ে ৫ টাকা বেশি দামে। খোলা তেলের দাম বাড়ার কারণেই এই বোতল তেলেরগুলোর দাম বাড়ছে। প্রতি লিটারে 5 থেকে 6 টাকা করে বাড়ছে। ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী গোলাম মাওলা জানান, করোনার কারণে তেলের দাম চড়া আন্তর্জাতিক বাজারেও, আর দেশে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ আমদানিকারকদের হাতে। তবে গত 2 যুগেও ভোজ্য তেলের দাম এত বাড়তে দেখেননি বলে জানান তিনি। আমাদের যেমন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, পিকে গ্রুপ, এখন 2টা কোম্পানি আবার চলে আসছে, গ্লোব এবং বসুন্ধরা, আর চিটাং আছে এথালন গ্রুপ। এই যে আমাদের 5-6 জন যে মালিক আছেন, মিল মালিক, আমদানিকারক, তাদের উপরে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ী, সারা দেশে বাংলাদেশের জনগণ তাদের উপরে ডিপেন্ডেন্ট। আমাদের আর কোনো ওয়ে নেই। আমি তাদের কাছে যদি কম না পাই তাহলে তো আমি কম বিক্রি করবো কোথেকে। টিসিবির মাধ্যমে আপনার রিফাইন সোয়াবিন এবং রিফাইন পাম অয়েল ব্যবস্থা করা উচিত, কারণ হয় লাগামহীনভাবে দাম বাড়ছে। তার মতে একচেটিয়া আধিপত্য ভাঙতে না পারলে আমদানিকারকদের সাথে বৈঠক করে বাজার সাময়িক নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু আসবে না স্থায়ী সমাধান। আমি 25 বছরও দেখি না এই দামে পাম অয়েল। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সোমবার বিকালে শওকত আলীর মৃতদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ী সহ সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। এরপর জানাজা হয় বাইতুল মোকাররম মসজিদে। আজ দুপুরে শরীয়তপুরের নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হবে তার দাফন সম্পন্ন। 84 বছর বয়সী শওকত আলীকে আশঙ্কাজনক অবস্থায় গত 29 অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। মৃত্যু হয় সোমবার সকালে। শওকত আলী শরীয়তপুর 2 আসনে 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1969 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকেও আসামি করা হয়। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেছেন। এদিকে কর্নেল শওকতের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শরীয়তপুরে। তার মৃত্যুর খবরে নড়িয়া স্বাধীনতা ভবনে ছুটে যান স্বজনরা সহ রাজনৈতিক নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 3 দিনের শোক। মুক্তা চাষের সফলতায় বরগুনায় এখন ক্রমে বাড়ছে ঝিনুকের মুক্তা চাষ। কেউ কেউ ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে এখন বাণিজ্যিকভাবেও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তবে আগ্রহীরা বলছেন মুক্তা চাষ করতে প্রয়োজন সরকারি সহায়তা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের পাঠানো রিপোর্ট। মুক্তা, ঝিনুকের বুক চিরে আনা মূল্যবান রত্ন এখন সাগরে নয়, চাষ করা হচ্ছে বাড়ির জলাশয়ে। আর এর বিস্তার এখন সারা দেশেই।
এরই ধারাবাহিকতায় বরগুনায়ও মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম। ছোট ভাই মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সহযোগিতায় সদর উপজেলার কে লতাবাড়িয়া গ্রামে কৃষি খামার করেছেন তিনি। এতেই 2019 সালে মাছের পাশাপাশি ঝিনুকের মুক্তা চাষের প্রকল্প হাতে নেন নুরুল ইসলাম। মুক্তা চাষে কোনো বাড়তি তেমন খরচ নেই, মাছের পাশাপাশি মুক্তা চাষ করা সম্ভব। একই পুকুরে যে পরিবেশে মাছ বেঁচে থাকে সেই পরিবেশেই মুক্তা যে ঝিনুক সেগুলো বেঁচে থাকে। নুরুল ইসলামের পাশাপাশি এখন অনেকে মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের মতো যারা বেকার আছে এরা যদি এই মুক্তা চাষে আগ্রহী হয় এবং আগ্রহীর সাথে এই মুক্তা চাষ করে তাহলে তারা তাদের বেকারত্ব ঘুষে এবং আর্থিক সফলতা অর্জন করতে পারবে। মুক্তা চাষ দেখা আমাদের মন খুব ভালো লাগতেছে এবং এদের কাছ দিয়ে আমরা শিক্ষা আমরা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করছি। বরগুনায় মুক্তা চাষের সম্ভাবনার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক। আমরা দেখতে পেরেছি যে এটি একটি অপার সম্ভাবনার জায়গা। একই সাথে এত ধরনের এগ্রিকালচার বেসড ব্যবসা কেন্দ্র করা খুবই ডিফিকাল্ট। সরকারের পক্ষ থেকে আমরা তাকে সর্বত সহায়তা করার জন্য আশ্বাস দিয়েছি। বরগুনা থেকে গ্রিসে মুক্তা রপ্তানি করার উদ্যোগ নিয়েছেন নুরুল ইসলাম। সরকারি সহযোগিতা পেলে এই মুক্তা আর আমদানি নয়, নিজেরাই দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কলকাতায় পুজো উদ্বোধন করেননি, দেশে ফিরে জানিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি যে অনুষ্ঠানে গিয়েছেন সেটা ভিন্ন একটা অনুষ্ঠান ছিল। তারপরও ভক্ত সমর্থকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্তের মোবাইল ফোন ভাঙার বিষয়টিও অস্বীকার করেছেন সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে, তবে দেশে ফিরে যখন খেলায় মনোযোগ দেওয়ার কথা সাকিব জড়াচ্ছেন নানান বিতর্কে। কলকাতায় পূজা উদ্বোধন করতে গিয়েছেন এমন খবরে অনেকেই হয়েছেন নাখোশ, যদিও সাকিব বললেন সবাই ভুল বুঝেছেন তাকে। নিউজ কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি, যেটি আমি আসলে কখনোই যাইওনি ও কিংবা করিওনি। এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে, আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল, সেখানে করা হয়েছিল। তারপরও ভক্তদের কাছে চেয়েছেন ক্ষমা। কখনোই আমার কোনো ইন্টেনশন ছিল না যে কোনো মানে আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করব কিংবা অন্য কোনো ইস্যুই ছিল না। ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটা যদি আপনারা মনে করে থাকেন, অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী, এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভক্তের মোবাইল ফোন ভাঙার বিষয়েও দিয়েছেন ব্যাখ্যা। আমি কখনোই বুঝতে পারি না আমি অন্য একজনের ফোন ভাঙলে সেটাতে আমার আসলে কি উপকার হবে কিংবা আমি কি বেনিফিট পাবো। আপনারা হয়তো ভালো অ্যান্সার দিতে পারবেন এটার। একজন উৎসুক জনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায় এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায় এবং হয়তো পরে ভেঙেও গিয়েছে। তো তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। তবে এই সময়ে যখন সাকিবের জৈব সুরক্ষা বলয়ে থাকার কথা, সেটা না করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাসে আগুন দিয়ে সরকারের উপর দোষ চাপাচ্ছে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। করোনা রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ, চলবে মোবাইল কোর্ট। অপরাজনীতিতেই অপমৃত্যু হবে বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানেই সরকার পতনের আশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের। তিস্তায় আটকে থাকবে না বাংলাদেশ ভারতের অন্যান্য ইস্যু, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ডিসেম্বরে হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠক। ভোজ্য তেলের বাজার আরও অস্থির, আমদানিকারক ও পরিবেশকদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ পাইকারদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।